অনেক বেলা হয়ে যায়। সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। ইতিপূর্বে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন এবং প্রত্যেক ভিডিওকে আপনারা সমানভাবে গুরুত্ব দিয়ে দেখে কমেন্ট করেছেন। আমিও চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে, কিন্তু এই যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ভিডিওতে খুবই সমস্যা হয় যে একটা বিশেষ গাছ সম্পর্কে বলতে গিয়ে কিছু অংশ বলা হয়, কিছু অংশ বলা হয় না। কারণ একটা গাছের সম্বন্ধে পটিং থেকে শুরু করে তার শেষ পর্যন্ত বলতে গেলে ভিডিও 20 মিনিট 25 মিনিট হয়ে যায়, যে ভিডিওগুলোর ভিউয়ার্স খুব কম থাকে। কারণ এত কর্মব্যস্ত মানুষ তার সেই মূল্যবান সময়টুকু ভিডিও দেখাতে ব্যয় করতে চান না, ফলে আমরাও সেদিকে খেয়াল রেখে ভিডিওগুলো ছোট ছোট করি এবং পরবর্তী অন্য একটা পর্বে আবার অন্য একটা কিছু তথ্য আলোচনা করি। কিন্তু আপনাদের আজকে এই যে ভিডিওটা করছি, এটা প্রকৃতপক্ষে একজন বাগানীদের জন্য, বিশেষ করে ছাদ বাগানীদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ঠিকই যে আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে। যদি আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকে তাহলে ভিডিওটিকে কেটে কেটে দেখবেন, আপনি সরিয়ে দিয়ে দেখবেন না। কারণ সরিয়ে যদি দেখেন, টেনে যদি দেখেন ভিডিও, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কোথাও না কোথাও আপনার অদেখা থেকে যাবে, যেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তাই বলছি, যদি সময় কম থাকে তাহলে আপনি কিছুটা অংশ দেখলেন, সেখানে একটা টাইমিংটা দেখে নিলেন, তারপরের অংশ তারপরে কোনো সময় দেখবেন, তারপরে আবার সময় এইভাবে ভিডিওটা দেখবেন। কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই শেষে আপনার মনে হবে সত্যি এরকম একটা ভিডিও না দেখলে আমার অনেক কিছু অজানা থেকে যেত। তো বন্ধুরা, আপনারা জানেন আমার চ্যানেলটির নাম হচ্ছে হক গ্রিন ওয়ার্ল্ড। হক গ্রিন ওয়ার্ল্ড। এই হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলটি আপনারা মাঝে মাঝে দেখছেন এবং এটা বাঁকা হার লেখাটা, থামো, তুমি কিচ্ছু করবে না, আমি ঠিক করে করব। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে হক গ্রিন ওয়ার্ল্ড। এই হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করি আজকের ভিডিওটা পুরো দেখবেন। তো আজকের ভিডিওটি আমি কিছু খাতা কলমে শেখাবো, যেমন বোর্ড ওয়ার্ক করে, ঠিক তেমনি আপনারা একসঙ্গে আমার পুরো বাগান, যদিও আমার বাগানটাও খুব একটা সাজানো গোছানো নয়, ছোট্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ, তবুও অনেক ভিউয়ার্স আবার জানতে চেয়েছেন যে আপনার বাগান কিন্তু একসঙ্গে পুরোটা দেখতে পাইনি। তো আমার মনে হয় আমার বাগানটা আগে যদি আপনারা পুরোটা দেখে নিতেন তাহলে খুব ভালো লাগতো। তো কিছুটা আমি ছাদের উপরে যে আমার বাগানটা আছে সেটাকে আমি একদিক থেকে দেখাচ্ছি, তারপরে কিছু বোর্ড ওয়ার্ক করবো, কিছু তথ্যমূলক জিনিস আপনাদের পরিবেশন করব, তারপর আবার ইনডোরের গাছগুলো দেখাবো, তারপরে আবার বোর্ড ওয়ার্ক করবো। এই করে আমি আপনাদের একটা পূর্ণ একটা ভিডিও দেব, যেটা আপনার জন্য খুব প্রয়োজনীয় হবে। তো চলুন আমার ছাদের বাগানটি দেখা যাক। এই করে রাখো। হ্যাঁ, তো বন্ধুরা, এটা একটা আমার লেবুর গাছ, দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা 30 ইঞ্চি বাই 20 ইঞ্চির মধ্যে আর রয়েছে। লেবু আর পাতার এত একই রকম রং, দেখতেই পাচ্ছেন। প্রচুর লেবু আছে, কিন্তু দূর থেকে দেখা যায় না। এদিকে দেখেন, মাঝে মাঝেই ভাঙছে। এই যে দেখুন, এই যে তলার দিকে আছে, তো লেবু আছে, আবার ছোট লেবু আছে, আপনারা দেখলে দেখতে পাবেন। এই দেখুন আমার হাতের কাছে দেখুন, এই যে এই লেবুগুলো, তারপরে এই যে একদম ফুল থেকে সবে বেরিয়েছে। তো এই ধরনের লেবুর সংখ্যাটা খুবই বেশি আছে, এই দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম প্রতিটা ডগাতে, এই যে প্রত্যেকটা ডগাতে রয়েছে এরকম ছোট এবং বড় অনেক লেবু আছে।
আর এটা হচ্ছে জামের গাছ, জামের গাছে এই 1 বছর বয়স। এবছর ফুল হয়েছিল কিন্তু ফুলটা ঝরে গিয়েছিলো, আমি টিকাতে পারিনি, অতি ছোটোর জন্যই বোধহয় হয়নি। আর আপনারা একটা জিনিস দেখে তো অবাক হয়ে যাবেন, একটা পুঁই গাছ কোথা না কোথায় চলে গেছে, দেখুন কত বড়। দেখুন এই যে আমার টাঙানোর জায়গা নেই, যে কোথায় একটু হ্যাঙ্গিং করব তার জায়গা নেই। তাই এটা কুল গাছের ভিডিও আমি করেছিলাম, প্রচুর কুল হয়েছিল। তারপরে আমি প্রায় 1 মাস হলো সেটাকে করে দিয়েছিলাম, হার্ড পুনিং করে কি মোটা মোটা একদম ডাল বেরোচ্ছে। এবার এখানে আসবে ফুল, কিছু কিছু ফুল আসতে শুরু করেছে, তারপরে আরও বেশি করে গাছটা বড় হলে হবে। লঙ্কার গাছটা দেখুন কী হারে লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছেন কত লঙ্কা। একটা গাছ এখানে রয়েছে আলাদা করে লাগিয়েছি, দেখুন কত লঙ্কা আছে, প্রচুর লঙ্কা। এটা হচ্ছে স্থলপদ্ম, মাঝে মাঝে এরা হয় ফুল দেয়, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তো কুড়িগুলো আবার আসছে, খুব সুন্দর স্থলপদ্ম। এটা রয়েছে আমার বাই কালার একটা ফুল। তারপরে এটা মিনিয়েচার, খুব সুন্দর দেখাচ্ছে, ছোট ছোট একদম ফুল, বড় বড় আছে, দেখাচ্ছি আপনাদেরকে। চাইনিজ ভায়োলেট, যেটা প্রচুর ফুল হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার চাইনিজ ট্রাম্পেন ভাইন, এটা এলাচের গাছ। এটা একটা ক্যালাডিয়াম রয়েছে। এবার একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে এই গাছটাতে অ্যাকচুয়ালি এই গাছটাতে তো প্রায় 20খানা আপনারা আম দেখেছিলেন। সব জায়গা থেকে আমি আম পেড়েছি এবং প্রুনিং করেছি, এগুলো জায়গা থেকে প্রুনিং করেছি। আর গাছে আপাতত 2টোই আম আছে। তারপরে এরপরে এই 2টো আম, এটা আম বোধহয় পেকেই গেছে আমার মনে হচ্ছে। এই আমটা এই ঘষা লেগে লেগে একদম তলার দিকে ক্ষয় হয়ে গেছে, তো আমটা একটু নরম মনে হচ্ছে, আমার মনে হয় পেকেই গেছে। আপনাদের দেখাচ্ছি, প্রচুর রস থাকে পাকা আমে, এত রস ভাবা যায় না। দেখুন কি অবস্থা, কত রস, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন, আমটা হারভেস্ট করে নিলাম। আমটা এর আগে খাইয়ে দেখেছি। এইটা একটা আম, পাকা আম। আর একটা পাকা আম আছে, আপনাদের দেখাতে পারবো কি না, আমি এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি। এই যে পাকা আম, একদম পাকা। তো এটা ভাস্তার আম। আপনাদের সম্বন্ধে, এই গাছের আম সম্বন্ধে আপনাদের এর আগে আমি বলেছিলাম। তো আপনারা দেখতে পাবেন 1 মাসের বেশি লাগবে মুকুল আসতে। এবার আমি আমটা প্রায় শেষ হয়ে গেল, এবার আমি মুকুলটাকে গাছের যেখান থেকে কলম ছিল কাটিং ফাটিং করে গাছে খাবার টাবার দিয়ে দেবো, তখন আবার এই গাছে মুকুল আসবে। 1 মাস দেরি হবে, তখন আমি আবার নিশ্চয়ই ভিডিও নিয়ে আসব। গাছের তলায় কয়েকটা দোপাটি ফুল লাগিয়েছি, এগুলো একটু অ্যাডভান্স বেরিয়েছে, লাল কালারের, এখানে সাদা রঙের আছে। এখানে একটা পুঁই গাছ, এখানে একটা এরিকা পাম। এত বেশি গাছ হয়ে গেছে অল্প জায়গার মধ্যে যে আমি আপনারা দেখাতে পাচ্ছি না। এখানে কিন্তু আমার মিলি গাছ বেশ কয়েকটা কালার আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা একটু ছোট সাইজের, আর এইটা কিন্তু আবার একটু বড়, এবং কালারগুলো দেখুন কি মিষ্টি কালার, দেখুন এইগুলো। তো বৃষ্টির জন্য সব নষ্ট হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু এই গাছের ফুল সংখ্যা কমে যায়। দেখুন এটা পুরো হোয়াইট আছে, পুরো হোয়াইট। এই যে বৃষ্টি হলেই কিন্তু গাছের আর চেহারা ঠিক থাকে না, এই গাছের পাতা বেশি হয়ে যায়, ফুল কমে যায়। এটা দেখুন কত কি কালার, দেখুন কত সুন্দর কালার। কিন্তু এই বৃষ্টি হলে যা হয়, পাতার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এটা তো আমার কন্ট্রোল করতে পারবো না আমি, কারণ আমার শেড নেই। এখানে কিছু পাতাবাহার যেগুলোকে বলি ক্রোটন, বেশ 5-6টা রয়েছে, একটা কয়েকটা ওই সাইডেও আছে। এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এইটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা খুবই সুন্দর কালার। এইটা একটা কালার। এইটা হচ্ছে চেরির এখন ফুলও নেই, ফলও নেই। এর কখন আসে, 12 মাসই কখন না কখন দেখা যায়, বলা মুশকিল। এখানে একটা স্থলপদ্ম, আজকে ফুল নেই, এটা হয়তো কালকে ফুটবে এটা। আর এইটা হচ্ছে অ্যালামুন্ডা হলুদ, প্রুনিং করার পরে কিছু ফুল আসতে শুরু করেছে। আমার কাছে আরও আছে হলুদ অ্যালামুন্ডা। আর এটাকে একেবারে একসঙ্গে আমি বেলি ফুলের একসঙ্গে প্রুনিং করে নিয়েছি। দেখুন এটা একটা বোগেনভেলিয়া, এই সাইডটা প্রুনিং করে নিয়েছি। এ কটা ফুল আমি যেন ইচ্ছা করেই কাটতে পারিনি, গাছটা ছোটোই আছে,
দেখেন কি মিষ্টি কালার, সুন্দর কালার। এটা সাদা বোগেনভেলিয়া। আর এটা দেখতেই পাচ্ছেন গোটা গাছে ভর্তি হয়ে আছে একদম, ক্যামকট যাকে বলি। দেখতে তো খুব সুন্দর হয়, পাকলে একেবারে হলুদ হয়ে যায় গোটা গাছ। আর যতগুলো ফল এসছে গাছের ভারে থাকবে কি না বলা মুশকিল, এতগুলো ফল একটা গাছে। এই যে একটা পূর্ণ সাইজের মতো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি সবটাই হারভেস্ট করেছিলাম, এটা ভুল করে থেকে গেছে। কারণ নতুন ফলকে আপনাকে এখানে দুটো ধরন আছে। দেখুন এটা একটা সাইজ, এই সাইজের একটা আছে। আবার দেখুন একটা সবে ফুল থেকে বেড়েছে, ফুলও আছে গাছে, বৃষ্টির জন্য নষ্ট হয়। এখানে দেখুন তো কতগুলো ফুল এক জায়গায়, এতগুলো টিকে থাকা মুশকিল, গুনতে পারবেন না, একদম গেঁথে রয়েছে পুরোটা। দেখুন কত আছে সব জায়গাতে, ছোট বড় বিভিন্ন রকম সাইজের। তলার দিকে দেখুন, এই যে মানে হিসেব নেই বলা, এটুকু গাছে যদি আমি কত গুনবো হিসাব নেই। যাই হোক, এদিকে চলে আসুন। আমার এটা থাই ভ্যারাইটির আমগুলো হারভেস্ট করেছি কদিন আগে, করার পরে আমি আবার নতুন করে খাবার টাবার দিয়ে এই যে মুকুল আসছে। মুকুল এখানেও আছে, দেখতে পাবেন, একটু খেয়াল করে দেখুন। এই যে মুকুল দেখতেই পাচ্ছেন আশা করি, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই যে মুকুল আসছে। আর এই যে একটা মুকুল, এই যে, তো এরকমই আসবে আর কি, ধীরে ধীরে আসবে। আর বোগেনভেলিয়া আমি কাটিং করে নিয়েছি, এগুলো সব আলাদা আলাদা কালার আছে, কালার করে দিয়েছি। এটাও একটা ওই যে কুল, এই কুলটা অবশ্য আমার আপেল কুল যেটাকে বলা হয়, একটা কালার চলে আসে, বেশ বড় সাইজের হয়। বর্ষার সিজনে আমি ম্যাক্সিমাম গাছকেই আমি প্রুনিং করি। এইটা এত বেশি ফুল হয়, পুরো গাছটাই সাদা হয়ে যায়। আপনারা দেখেছেন টগরের, হ্যাঁ, মানে প্রায় ফুল আসতে শুরু করেছে, আবার আমি সমান করে দিয়েছি, কারণ গাছটাকে দেখতে খুব সুন্দর লাগবে তখন। এদিকে চলে আসুন, এটা আমার সাদা জবা, আমি পুরোটা প্রুনিং করেছি। এখানে এত ফুল দিল এই গাছটা যে ভাবতেই পারছিলাম না। তো বর্ষাকালে প্রুনিং করে খুব তাড়াতাড়ি পাতাগুলো বেরিয়ে গেছে। এরপর শুরু হবে ফুল দিতে। এখানে একটা ক্রোটন রয়েছে, এই একটা জবা দেখতেই পাচ্ছেন, এটা একটা আলাদা জবা রয়েছে, এই যে এটা। এখানে একটা পুনে জবা আছে, দেখুন পুনে জবার নিয়ে সিস্টেম হচ্ছে ওপর দিকে মুখ, প্রচুর ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটছে। এটা লিচুর গাছ। আর এই বছরের আমার নতুন করে যে গাঁদাগুলো আগামী অক্টোবর মাসে যে ফুলগুলো পাবো সেই এখানে রয়েছে। এটা পেঁপে গাছ রয়েছে আমার কাছে, রুয়েলিয়া রয়েছে 3টে কালার। এখানে সাদা আছে, এই যে এখানে ভায়োলেট বেগুনি কালার আছে, নীল কালার, এটা বেগুনি কালার। চাইনা বট আপাতত তৈরি হচ্ছে, একে বনসাই করতে হবে। এটা হাইব্রিড নয়নতারা। এখানে আছে ক্যাকটাস, এখানে একটা আছে পাম জাতীয় গাছ, এখানে একটা ক্রোটন রয়েছে। এটা সাদা ওপরে, এটা ওই বাইরের দিকে আমি করেছি। এখানে আখ রয়েছে, দেখতেই পাচ্ছেন আখের গাছ। তুরান ফুল, আজকে কেন ফুল ফুটেনি বুঝতে পারছি না, প্রতিদিনই 5টা 7টা 10টা, আজকে বসে নেই। যাই হোক, অ্যাডেনিয়াম ফুলটা কমে গেল হঠাৎ করে, আবার এই নতুন নতুন আসছে আমার লাঠি ডগা দিয়ে দেখুন। যখন আসবে তখন একসঙ্গে প্রচুর হয়, আবার মাঝখানে গ্যাপ দেয়, আবার হয়। যেমন এখানে একটা হয়ে গেছে, কিন্তু এবার আসতে শুরু করেছে। এই যে কাঁটাযুক্ত যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ব্ল্যাকবেরি। খুব মুশকিল, এত কাঁটা আছে গায়ে। লিলি, বিভিন্ন কালার লিলি, মানে বিভিন্ন ভ্যারাইটির লিলি, ক্যালাডিয়াম। এখানে দোপাটি রয়েছে, সাদা, এটা লাল। আর এটা হচ্ছে আপনার আমরা, দেখেই বুঝতে পারছেন, এই যে আমরা যাকে থাই আমরা বলি, 12 মাসে আমরা। এখানে বেগুন আমি পরে লাগিয়েছি, আগেও কিছু লাগানো আছে টবে। আর রঙ্গন একেবারে ভর্তি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, বেশ কয়েকটাতে একসঙ্গে আসছে, একসঙ্গে অনেকগুলোই আসছে। এইটা হচ্ছে কুচিয়া ঝাউ, আমি প্রুনিং করেছি কদিন আগে, ভিডিও করেছি এর। এখানে 3টে কালার রয়েছে আমার দোপাটির, একটা টুকটুকে লাল, সাদা আর গোলাপি। আর এখানে এত চারা বসানো আছে বন্ধুবান্ধবদের দেওয়ার জন্য। এই যে তুরান ফুল, এই যে এখানে একটা চারা হয়েছে। এখানে G9 কলা গাছের চারা আছে এখানে। এটা নাকচাপা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার সিলোসিয়া, বেশ কয়েকটা কালার রয়েছে। এখানে একটা আমি পটিং করেছি, এগুলো সব চারা রয়েছে। এলাচ আছে, তারপরে এটা অ্যালামন্ডা যেটা গোলাপি,
সেটার আছে। এতে এইবার কিন্তু যেটা মারাত্মক জিনিস, আপনি একটু খেয়াল করে দেখুন এবার কি হারে সফেদা এসছে। আপনাদের আমি এগুলোর ভিডিও দেখাবো। যেখানে আছে সেখানে 4টা 5টা একসঙ্গে গেঁথে গেছে, দেখুন তো কি অবস্থা। এখানে 4খানা, এক জায়গাতে 4খানা, শেষ পর্যন্ত কটা থাকবে বলা মুশকিল, পুরো গাছটাতে ভর্তি হয়ে আছে। তো আপনারা এভাবে দেখতে থাকুন। আমি তো এরকম একটা দেখতে পাচ্ছেন, আমি বেশিরভাগগুলোকে হারাস করে, এই যে বড়গুলোও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে একটা রয়েছে পাকা গাছ, পাকা, এই যে পেকে গেছে, আপনাদের দেখাচ্ছি, এই যে একদম দেখতে পাচ্ছেন, একদম গাছ পাকা, কি সুন্দর, দারুণ, এত মিষ্টি যে ভাবতে পারবেন না। মনে হচ্ছে শুধু চিনি ভর্তি করে দেওয়া হয়েছে। আমি একটু পরে এটাকে নিশ্চয়ই এর স্বাদটা নেব। ওদিকে দেখো, এবার চলে আসুন, এই ফুলটারও আমি আপনাদেরকে, এর কুড়িগুলো এসছে, এর আগে একটা মাত্র ফুল এসছিল, এটার আমি একটা অস্থায়ী কাঠামো করে দিয়েছি, যাতে এখানে আমি পুরো গাছটাকে নিতে পারি। দারুণ লাগে, মর্নিং গ্লোরি যাকে বলে আর কি। প্রচুর কুড়ি এসছে, প্রচুর, আর এই যে প্রত্যেকটা ডগা ডগায় কুড়ি আছে। এইখানে একটা মারাত্মক জিনিস করি আমি, প্রতিদিনের আমি যে কিচেন ওয়েস্টগুলো হয় সেটা এখানে দিয়ে দিই। এটা দিয়ে দিলে এখানে ফুটো করা আছে, তলারটাতে এখানে জমা হয়, আপনারা দেখতে পাবেন। আর এখানে আমার রয়েছে ড্রাগন, বসেছি নতুন করে, ড্রাগনের কিছু চারাও করা আছে, দেখতেই পাচ্ছেন এগুলোতে। এটা G9-এর কলা গাছ, এটা সেকেন্ড পজিশন, এরপরে আমাকে বড় টবে করতে হবে। কাঁঠাল, এখানে নতুন করে আমার চন্দ্রমল্লিকার গাছগুলো ফাইনাল পটে দিয়েছি, ধীরে ধীরে বড় হবে। একটু ঝিমিয়ে আছে, মানে 1 সপ্তাহ হলো বসানো, এর পরবর্তীতে ওরা যখন বাড়তে শুরু করবে তখন তো মারাত্মক হারে বাড়বে। এখানে কিছু চারা রয়েছে আমার চন্দ্রমল্লিকার। কাঠচাপা দারুণ ফুল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এখানে কিছুটা আখ রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন বোগেনভেলিয়া, এই গাছটা আমার সবচাইতে বেশি বয়সের, প্রায় 12 বছর বয়স। ডালগুলো কাটতে হবে, কারণ কয়েকটা ডাল আমার ভেঙে গেছে ঝড়ে, তো কেটে আমি সাইজ করব। একটু বর্ষা বেশি যখন হবে তখন কেটে কেটে চারাও করতে হবে। কিছু চারা আমি বসেছি, দেখতে পাচ্ছেন এই যে লাঠি ডগাদুগো দেখুন, এই যে আমি এখানে কিছু বেশ চারা বসেছি, এখানে আছে, এখানে আছে। এই চারাগুলো অনেক বন্ধুবান্ধব নিয়ে যায়, এই যে। আর এখানে এর ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, 28খানা আমি বেদানা ভেঙেছিলাম, আর এখন 22টা আছে। তারপরে নতুন করে ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো, এই যে কাঠি দেখুন। এবার আমি খাবার টাবার দিয়েছি, এখানে তো একটা 4টা একসঙ্গে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটামুটি 22খানা আছে এখনও। আর এই যে যেটা বলছিলাম বেগুন, এই বেগুনটা গাছে খুব কাঁটা থাকে, সংখ্যায় কম হয় এই বেগুনটা, কিন্তু দারুণ টেস্ট। এই যে বড় বড় গোল গোল মতো হয়, কাঁটা থাকে। আপনারা বাজারে দেখবেন এই বেগুনটা বাজারে খুব কম বিক্রি হয়, কারণ এর ফলনটা কম বলে, স্বাদে বেশি, কিন্তু ফলন, কমার্শিয়াল মানুষ এখন সবাই বেশি করে পয়সা আয়ের জন্য এই ধরনের বেগুন গাছে খুব কমই লাগায়। আমি ইচ্ছা করে লাগিয়েছি, যেহেতু আমার কম হলেও যাতে টেস্টি হয়, যার জন্য। পয়েন্টসেটিয়া আছে, সাদা বোগেনভেলিয়া। এবার একটু আমাকে ওপরে উঠতে হবে, আস্তে 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 উঠো, এখানে উঠলেই হবে, তোমার এই জায়গাটা উঠলেই হবে। এটা হচ্ছে আমার সাদা বোগেনভেলিয়া, এটা হলুদ, দেখতেই পাচ্ছেন। এই যে আমি প্রুনিং করার পরে এগুলো এসছে। এই কালার দেখেন কি মিষ্টি কালার, একদম দারুণ। এটা আলাদা আলাদা সব কালার রয়েছে। এটা কিন্তু একদম পুরো গোলাপি ছিল, কিন্তু প্রুনিং করার পরে নতুন কালার আসেনি। এটা অবশ্য হলুদ। এটা একটা থোকা, একদম পুরো থোকা থোকা হয় এটা। এই যে বৃষ্টি হয়েছে কালকে, প্রচুর জল জমে আছে বলে নুয়ে গেছে। এই কালার দেখুন কি কালার, মিষ্টি কালার, একদম পুরো মানে বেগুনি কালার। আর এটা কিন্তু আইভরি, এটা কিন্তু হোয়াইট না, দেখতেই পাচ্ছেন একটা আলাদা কালার, যে হোয়াইটের কালারটা দেখতে পাচ্ছেন ওখানে আছে, ওটা পুরো হোয়াইট, কিন্তু এটা কিন্তু হোয়াইট নয়, একটা
এখানে বাই কালারের মতন হয়, সবুজ হয়, কোনটা কোনটা সবুজ, কোনটা সাদার মধ্যে আবার লাল আসবে, এরকম বিভিন্ন মাল্টি কালার এই গাছটাতে হয়। তো শুরু হয়েছে, পরবর্তীতে আমি নিশ্চয়ই যখন ভিডিও করব বোগেনভেলিয়ার জন্য তখন আপনারা দেখতে পাবেন। এখানে কিছু আমার হাইব্রিড নয়নতারা, এই কালারটা আলাদা দেখতে পাচ্ছেন, এই কালারটা আলাদা, এই কালারটা আলাদা, এইটা কালার আলাদা। এইটা আবার দেখুন সাদার মধ্যে মাঝখানে একটা টিপ রয়েছে, যেটা সচরাচর থাকে না। প্লেন সাদাও রয়েছে, এখানে 4 ধরনের আছে। গাছগুলোকে আমি আলাদা আলাদা করব, তাহলে খুব ভালো লাগবে। তো আপনারা দেখুন আমার পুরো বাগানটা আমার খুব ছোট। এই গাছটা হচ্ছে আমার থাই, হচ্ছে এটা থাই ভ্যারাইটি, এটা হচ্ছে থাই ভ্যারাইটির, পুরো প্রচুর ভর্তি হয়ে আছে দেখেন সফেদা, থাই ভ্যারাইটির, কিন্তু সাইজে ছোট হলেও মানে প্রচুর হয়, এবং গাছের বয়সটাও কম, কটেক্স দেখেই বুঝতে পারছেন গাছের বয়সটাও কম, কিন্তু এত বেশি হয় এবং খুব খুব টেস্টি, খুব টেস্টি, একদম প্রচুর হয়েছে। আমি গোলাপের ছাঁটাই করেছি আজ থেকে গত 3 দিন আগে, সব গোলাপকে ছাঁটাই করেছি। এখানে বর্ষাকালে ছাঁটাই করলে কি হয়, গাছগুলো খুব সুন্দর হয়। এখানে কলিয়াস রয়েছে আমার 8-9 কালার আছে, দেখুন প্রত্যেকটা আমি সবকে ছাঁটাই করে, প্রত্যেকটা ছিল আমার এরকম বড় বড় সাইজের হয়ে গেছিলো, দেখতে খারাপ লাগছিল, তাই আমি প্রত্যেকটা কেটে কেটে ছোট ছোট করে আমি এখানে করেছি। আর এটা হচ্ছে আমার মালবেরি, এই 3-4 দিন আগে আমি আপনাদের ভিডিও দেখিয়েছি, আশা করি দেখেছেন। এই প্ল্যান্টটাও খুব সুন্দর, এর ভিডিওটা আমি খুব শিগগিরই করব। এখানে চলে আসুন আপনারা, এখানে একটা আমার রয়েছে এই যে প্লুমেরিয়া বা নাকচাপা, আর এটা তো তরুলতা, দেখুন কি সুন্দর, কি গঠন দেখুন। প্রতিদিনই কিন্তু এর জন্য করতে হয়, এই যেগুলো বেড়ে যাবে সেগুলোকে আপনাকে চেপে চেপে একটা শেপ দেওয়ার জন্য সব এইভাবে বসে, যেন ঝুলে না থাকে, যেটাই বড় হবে সেটাকে আপনি কারো না কারোর সঙ্গে আটকে দেবেন, তাহলে এর শেপটা খুব সুন্দর হবে। এই যে এখানে নড়াচড়া করছে সেটাকে আপনি বসিয়ে দেন, তো এটা এই গাছের পাশে চলে গেছে, যেদিকে যেটা যাবে সেখানে আপনি এটাকে দেখবেন, যে সাইডে একটু কম মনে হবে সেখানে আপনি এখানে বসিয়ে দেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর শেপ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এখানে 2 ধরনের মানি প্ল্যান্ট রয়েছে, এটা একটা আলাদা কালার, এটা মিষ্টি তেঁতুল। আপনারা তেঁতুল দেখতেই পাবেন, এই যে আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এরকম তেঁতুল কিছু হয়েছে, কিছু ফুলও আছে, মিষ্টি তেঁতুল। এটা একটা সুন্দর পেয়ারা থাই 7 কাটিং করেছি, করে পরে নতুন কচি কচি পাতা আসছে, এর মধ্যে চলে আসবে ঝাউ। এই হলুদ অ্যালামুন্ডা দেখতেই পাচ্ছেন কত ফুল আছে, মানে ফুলের ভারে পড়ে যাচ্ছে গাছ, এত ফুল দেখতেই পাচ্ছেন, চারদিকে একই রকম দেখুন কত ফুল। আর এটা হচ্ছে স্থলপদ্ম, একদম প্রত্যেকটাতে কুড়ি ভর্তি, প্রত্যেকটাতে কুড়ি ভর্তি, দেখতেই পাচ্ছেন একদম পুরো পুরো কুড়ি ভর্তি আছে। এটা একটা ড্রপ ভ্যারাইটির, রয়েছে, এটা ছোট গাছে যেটা ফুল হয়। আচ্ছা, এইটা অ্যালামুন্ডা, এর আগে যেটা ভিডিও করেছি তখন কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় 2-2 3টে করে আসছে, কাণ্ড আসছে দেখতেই পাচ্ছেন, আর প্রত্যেকটাতে কুড়ি ধরা হয়েছে। যখন ফুলটা শুরু হবে ফুটতে তখন গাছ ভরে যাবে। এখানে একটা লঙ্কার গাছ, কী হারে লঙ্কা হয়েছে, ওখানে একটা দেখালাম, এখানে একটা আছে, এখানে একটা মৌসুমি আছে, এই যে দেখতেই পাচ্ছেন, সিকি, এই মালটা আর কি, মৌসুমির একটা ভ্যারাইটি মালটা, সিকি মালটা। তো আমার বাগানটা তো আগেই বলেছি খুবই ছোট পরিসরের। এখানে কিছু জেট প্লান্টের রয়েছে, চারা রয়েছে, আর এই যে পর্তুলাকা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পর্তুলাকা, এখানে দেখুন কত রকম পর্তুলাকা ফুটে রয়েছে, এই যে সব। এটা সাদা একটা জবার ছোট্ট এতে বসানো হয়েছে, আর কিছু এখানে চারা করা হয়েছে। এখানে কিছু হ্যাঙ্গিং রয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে ওখানে একটা রয়েছে। তো চলুন এবার বলেছে। তো বন্ধুরা, আমার ছোট্ট একটা বাগান নিশ্চয়ই আপনারা দেখলেন, গোছানো নয়, আগোছালো অবস্থায় আছে। তো যাই হোক, তো পৃথিবীতে এত গাছ আছে যে সমস্ত গাছ সম্পর্কে অধ্যয়ন করা বা জানা কোনো মানুষ একার পক্ষে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানে এতটাই উন্নত হয়েছে যে কিছু জিনিস আপনি যদি জানতে পারেন তাহলে
সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি এগোন তাহলে পৃথিবীর যে কোনো গাছকে আপনি আইডিয়া করতে পারবেন। সঠিক একটা তথ্য পরিবেশন না করতে পারলেও একটা স্বচ্ছ একটা ধারণা কিন্তু আপনার জন্মে যাবে যে গাছটা কী ধরনের, কতটা বড় হয়, বা এর শেকড় কেমন, এর ফল কীরকম হতে পারে, এই গাছটা কোন জায়গায় থাকতে ভালোবাসে। তো বিভিন্ন রকম গাছ সম্পর্কে এবার একটু জানার জন্য ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এই গোটা পৃথিবীর গাছকে নিয়েই আলোচনা করছি। তো বিশেষ করে আমাদের এই পৃথিবীর বেশিরভাগ অংশটাই তো জল, আপনারা জানেন। তো যেটুকু অংশ স্থলভাগে যত রকম গাছ আছে, এই গাছগুলোকে আমরা সাইজ অনুযায়ী যেমন 3 ভাগে ভাগ করেছি। কিছু বিরুৎ বলি, গুল্ম বলি এবং একটাকে বৃক্ষ বলি। বিরুৎ বলতে কোন ধরনের গাছ? যে গাছগুলোর আয়ু 1 বছরের বেশি হয় না, যেমন ধান, গম, ভুট্টা। আপনি যতই জল খাবার দেন, ও গাছ 1 বছরের মধ্যেই তার জীবনচক্র শেষ করবে। আবার বিরুৎ ধরনের গাছ যেগুলো রয়েছে, তাদের শেকড়গুলো কীরকম আছে সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এখানে আলোচনা পেয়ে যাবেন। গুল্ম যদি চলে যাচ্ছেন, গুল্মর আয়ু হচ্ছে 5 থেকে 15 বছরের মধ্যে, যেমন জবা, গোলাপ, এইসব গাছ বেশি দিন বাঁচে না, তবে শক্ত একটু গুড়ির গাছ, মানে এরা নিয়ে দাঁড়াতে পারে সোজা এবং বেশ কয়েক বছর বেঁচে থাকে। আবার বৃক্ষ জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছেন 20 থেকে 50 থেকে 100, 150, 200 বছর পর্যন্ত বাঁচে। তো এইরকম আমরা যেমন একটা সাইড ভাগ করে নিই কোন গাছের, তাহলে ওই গাছগুলোকে কোনটাকে কীভাবে পরিচর্যা করতে হবে। আমরা বাগানে অনেক সিজনাল ফুল লাগাই, কোনো ফুল আছে 2, 4, 5 বছর বাঁচে, কোনটা আবার 15-20 বছর বাঁচে। তাহলে আপনার মোটামুটি এই ধারণাগুলো কিন্তু প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো থাকা দরকার। তো যদি আমি এখানে একটা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিই, তাহলে অনেক কিছুই আপনারা জেনে যাবেন। আজ হট গ্রিন ওয়ার্ল্ডের থেকে আপনাদের এই পরিবেশনা আমি আজকে করছি, কিভাবে আমরা এই গাছগুলোকে আমরা চিনব। তো আমরা যদি এখানে প্ল্যান্ট কিংডম যাকে বলি ইংরেজিতে, অর্থাৎ উদ্ভিদ জগৎ, আমি ক্যামেরাটাকে একটু কাছাকাছি নিয়ে আসা বলবো। এই উদ্ভিদ জগৎটাকে আমি সাপোজ আমি প্রথমে 2 ভাগে ভাগ করব। কারণ আমরা একটু খেয়াল করে যদি দেখি আমরা, তো এক ধরনের গাছে ফুল হয়, এক ধরনের গাছে ফুল হয় না। তো যে গাছগুলোতে ফুল হয় না তাদেরকে আমরা কি বলি? অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক। আর যে গাছগুলোতে ফুল হয় তাদের আমি সপুষ্পক উদ্ভিদ বলি। সপুষ্পক উদ্ভিদ। তাহলে প্রথমেই আমি আলোচনা করব এই অপুষ্পক উদ্ভিদগুলো কিভাবে চিনব। তো চেনা তো সহজ বুদ্ধি বলে দিলাম, যে এদের ফুল হয় না। তো এদের আবার বিভিন্ন ভাগ আছে। যে সমস্ত গাছ আমরা শুধু শখ করে লাগাই গাছগুলো, কিন্তু ফুল হয় না, সে গাছেও আমাদেরকে জল দিতে হয়, খাবার দিতে হয়, মাটি তৈরি করতে হয়, বিভিন্ন রকম ব্যাপার। তাহলে এই গাছগুলোকে আমি কভাবে ভাগ করব। এই গাছগুলোকে আমি প্রথমে 3 ভাগে ভাগ করব। তো এই প্রথম যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে আপনার সমাঙ্গদেহী, যাকে ইংরেজিতে বলা হয় থ্যালোফাইটা, সমাঙ্গদেহী। তারপর হচ্ছে এটা একটা মস, একটা হচ্ছে ফাগ। সমাঙ্গদেহী উদ্ভিদটা কীরকম? সমাঙ্গদেহী উদ্ভিদটা হচ্ছে এরকম, যাদের গাছগুলো দেখে আপনি বুঝতে পারবেন না যে এর মূল কোনটা, কাণ্ড কোনটা, কিংবা পাতা কোনটা। তো একটা এক্সাম্পল আমি পরে আসছি দেব। মসগুলো আপনারা দেখতে পাবেন কোথায়? যেখানে টিউবওয়েল আছে, দেখবেন দেওয়ালে একটা সবুজ ভ্যালভেটের মতো হয়, যাদের পাতা এবং কাণ্ড আছে কিন্তু মূল নেই। তাহলে মসটাও আপনি চিনতে পারলেন, একটু সবুজ নরম হয়ে থাকবে, দেখবেন অনেক দেওয়ালে হয়, বিশেষ করে বর্ষাকালে সবুজ ঘন হয়ে থাকবে, হাত দিলে নরম নরম মনে হয়, ছোট ছোট হয়। আর ফার্ন যেটা বলি, ফার্নটা হচ্ছে এদের মূল কাণ্ড পাতা থাকবে, অর্থাৎ অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্ন হচ্ছে সবচাইতে উন্নত। এগুলো আপনার জঙ্গলে পাবেন। ফার্ন অনেকে বিয়ে বাড়ির সময় বিভিন্ন যে ফুলের যে বাকেট তৈরি করা হয়, সে ফুলের বাকেটেও দেওয়া হয়। পাতাগুলো কীরকম হয় আমি আপনার দেখাচ্ছি।
এরকম নিম পাতার মতন এই খাঁজ কাটা এরকম পাতাগুলো হয়, এরকম এভাবে। আশা করি বুঝতে পারছেন, এরকম নিম কাটা পাতা মতন খাঁজ কাটা হয়, এরকম বাকেটে দেওয়া হয়, এরকম আইডিয়া নিশ্চয়ই পেলেন এতক্ষণ। এরকম পাতাগুলো হয়, জঙ্গলে হয় এবং একটু স্যাঁতস্যাঁতে মাটিতে পছন্দ করে। এই সমাঙ্গদেহী উদ্ভিদ কিন্তু আমরা আবার দুভাগে ভাগ করি। কীরকম দুভাগে ভাগ করব? একটাকে বলি আমরা ছত্রাক, অর্থাৎ আরেকটাকে বলি আমরা শৈবাল। এরা কিন্তু পুরোটাই জলে বাস করে। তো এই উদ্ভিদ সম্বন্ধে আমাদের জানার দরকার নেই। যেমন আপনার স্পাইরোগারা যাকে বলি আমরা, জলে বাস করে। বিশেষ করে আমরা নদীতে দেখবেন সুতোর মতন যে থাকে, এটা আমার বিশেষ খুব একটা জানা দরকার নেই। আর ছত্রাকগুলো আপনারা জানেন, অনেক লেবু কেটে রেখে দেন বা পাউরুটি অনেক কয়েকদিন রেখে দেন, বর্ষাকালে দেখবেন, বা পিওর চামড়া জুতোর উপরে একদম থাকবে, যেটা আমরা খাদ্য দিতে পাই না। আর একটা ব্যাঙের ছাতা তো আমরা সবাই জানি, ব্যাঙের ছাতা আপনারা সবাই আশা করি দেখেছেন, এরকম যে ব্যাঙের ছাতাগুলো হয়। আশা করি আপনাদের আমি এরকম দেখতেই পেয়েছেন, এরকম ব্যাঙের ছাতা। তো এই পার্টটাতে আমার এটা খুব জানা দরকার নেই, কিন্তু মস সম্পর্কে আমাদের কিছু ধারণা দরকার। আর ফার্মের ব্যাপারটা, অর্থাৎ ফুল হয় না তবুও আমরা কিছু গাছকে আমরা আমাদের উদ্যানে অর্থাৎ বাগানে স্থান দিয়ে থাকি। এইটা খুব একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বাগানের জন্য এই সপুষ্পক উদ্ভিদটা। আর এই সপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে আমাদের একটু জানতেই হবে। তো সপুষ্পক উদ্ভিদকেও আমরা কিন্তু দুভাগে ভাগ করেছি। এখন সপুষ্পক উদ্ভিদ কি? একটাকে বলি আমরা ব্যক্তবীজী, একটাকে বলি আমরা গুপ্তবীজী। এখন ব্যক্তবীজীর উদ্ভিদটা যে গাছটা, সেই গাছটা আমরা একটা গাছ রাখি আমাদের। আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো, যেটা একসময় ছিল আমার, কিন্তু এখন আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি, কারণ জায়গাটা এত বেশি লাগছিল। আমার কাছে খুব সুন্দর গাছ ছিল আমার কাছে, আপনাকে স্ক্রিনে দেখাতে পারবো। তো এটার উদাহরণ হচ্ছে সাইকাস, যেমন আপনারা, বা পাইন, নিটাম, এগুলো গাছ না হলেও সাইকাস গাছটা খেজুরের মতো যেটা হয়, অনেক অফিস আদালতের সামনে দেখবেন স্থায়ী কাঠামোর মধ্যে বসা, খেজুর গাছের মতো দেখতে আর কি, সেটা হচ্ছে ব্যক্তবীজী। ব্যক্তবীজী সিস্টেম সম্বন্ধে অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের জানা দরকার নেই, তাই আমি এদিকে যাচ্ছি না। চলে আসছে আমি গুপ্তবীজী। এই গুপ্তবীজীকে কিন্তু আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। প্রথমে আমি একবীজপত্রী সম্বন্ধে একটু আলোচনা করব। একবীজপত্রী গাছগুলো আমরা চিনব কীভাবে? একবীজপত্রী গাছগুলো আপনি দেখবেন যে এদের প্রধান মূল থাকে না। এদের বেশিরভাগই প্রধান মূলটা নষ্ট হয়ে গিয়ে অস্থায়ী মূল তৈরি হয়। যেমন আপনি দেখুন, আপনি ধান গাছ দেখেছেন, ধান, গম, ভুট্টা যেই বলুন না কেন, তো এই গাছগুলো দেখবেন শেকড়টা তুলবেন তো এরকম মূল পাবেন, এই যে এরকম এই ধরনের পাবেন। তো এই ধরনের যখন দেখতে পাবেন তখন কিন্তু বুঝে নিতে হবে এটা আগেটা আমি তুলে দিচ্ছি, এটা যেহেতু আমাদের দরকার নেই এই সাইডটা। তাহলে বোঝা গেল আপনার একবীজপত্রী গাছ চিনবেন কী করে? গাছটা তুললেই তার শেকড় দেখবেন যে প্রধান শেকড়গুলো নেই, ঝুরি সুতোর মতো রয়েছে। কিংবা আপনি যদি বড় গাছের ক্ষেত্রে চলে যান, একটু ভুট্টা টাইপের গাছ যদি হয়, তো আপনার ধরেন এরকম পর্ব থেকে এর যে পাতাগুলো হয়, তো এই পাতাগুলোতে দেখবেন এই লম্বা দাগ আছে, এই লম্বা
এরকম লম্বা লম্বা দাগ থাকবে। আমি আরও আপনাদের চেনার কথা বলছি। এর যখন আপনি গোড়া দিকে ভুট্টার যখন দেখবেন, মূল দেখবেন এরকম ছড়িয়ে আছে এইভাবে এইভাবে এইভাবে, তাহলে এদের প্রধান মূল নেই। তাহলে এইভাবে দেখতে পাবেন এরা হচ্ছে একবীজপত্রী। তো আপনি এখন গাছটাকে তুলবেন, তারপরে শেকড় দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। সব গাছ তো তোলা যাবে না, পাতা দেখেও আমরা চিনব। কীরকম চিনব? ধরুন যেমন একটা আপনি বাড়িতে আপনার তেজপাতা দেখেছেন, তেজপাতা, তো তেজপাতাতে এরকম আপনার শিরা বিন্যাসগুলো এইভাবে থাকে দেখবেন, এই যে লম্বা লম্বা এরকম এরকম। যখন লম্বা লম্বা পাবেন অর্থাৎ সমান্তরাল পাবেন, তখন মনে করে নিতে হবে এই গাছটা হচ্ছে আপনার একবীজপত্রী। যেমন এই ধান পাতাটা যদি আপনি খুব খেয়াল করে দেখেন, তাহলে এরকম এরকম লম্বা হবে, এইরকম সব এরকমভাবে হবে। ভুট্টাটাও একই ব্যাপার, লম্বা করলে এরকমভাবে। তাহলে যখনই লম্বা লম্বা দাগ পাবেন তখন ধরে নিতে হবে যে গাছটা একবীজপত্রী। তাহলে এখানে আমরা দুটো চরিত্র পেলাম। একটা হচ্ছে মূলটার প্রধান মূল থাকবে না, ঝুরি মূল থাকবে, স্তম্ভ মূল এরকম সরু সরু মূল থাকবে, হয় শেকড় দেখে বুঝতে হবে, অথবা আপনি এটা পাতার যে শিরাবিন্যাস আছে সে শিরাবিন্যাস দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আমার একবীজপত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিবীজপত্রীর পাতাগুলো কীরকম? তো দ্বিবীজপত্রীর চরিত্রটাও আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। ধরুন একটা গাছ আপনি তুলবেন, ডাল জাতীয় শস্য যেগুলো আছে, আমি ওপরের অংশটা আঁকছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি নিচের দিকে। ধরেন উপরে একটা গাছ আছে, এবার নিচের দিকে আপনি যখন দেখছেন, তাহলে শেকড়গুলো কিন্তু বুঝতে পারছেন। তাহলে এর শেকড় থেকে এর শেকড় তফাৎটা বোঝা গেল। তাহলে যে এর শেকড়টা কীরকম, মানে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, শাখা প্রশাখা এরকম রয়েছে। পাতাগুলো যদি আমি আলোচনা করি, এর যে দ্বিবীজপত্রীর পাতাগুলোর এটার সঙ্গে তফাৎটা কী আসবে, এটার সঙ্গে তফাৎটা একটু দেখার জন্য পাতাগুলো যখন দেখবেন, যদি এটা জবা হয় তাহলে একটু খাঁজ কাটা হবে, ধরে নিচ্ছে এটা একটু লম্বা হয়ে গেল। তো যাই হোক, আমি এটা মিটাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে খাঁজ কাটা যদি থাকে তো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কী জিনিসটা হবে। এই যে প্রধান আপনার শিরাটা আছে, এর সঙ্গে যে উপশিরাগুলো আছে, এই উপশিরাগুলো এখান থেকে আবার দেখবেন এই যে তাহলে এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার জালের ন্যায় হয়ে আছে, অর্থাৎ জাওলাকার। তো যখনই আপনি দেখতে পাচ্ছেন এরকম জাল 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 হয়ে আছে পাতাটা, তখনই আপনাকে বুঝে নিতে হবে এটা দ্বিবীজপত্রী। তাহলে আমরা একবীজপত্রী গাছ এবং দ্বিবীজপত্রী গাছের দুটো তফাৎ বুঝতে পারলাম, হয় শেকড় দেখে অথবা পাতা দেখে। তো একবীজপত্রী বুঝলাম, দ্বিবীজপত্রী বুঝে গেলাম। তো এই গাছটাকে আমি চেনার পরে আমার লাভ কি হলো? লাভ একটা আছে। যেমন দেখা যায় যদি গাছটা একবীজপত্রী হয় তাহলে তার শেকড়টা কিন্তু খুব বেশি নিচের দিকে যাবে না। তাহলে আপনাকে তার জন্য টবটা কী নিতে হবে? চওড়া হলেই হবে, গভীর কম নিতে হবে। এখানে হচ্ছে সম্পর্কটা, যে আমি কোন গাছের জন্য কোন ধরনের টবটা আমি ব্যবহার করব। যদি দ্বিবীজপত্রী হয় এইটা, তাহলে আপনাকে একটা গভীর টব নিতে হবে, কারণ এর মূলটা কিন্তু অনেকটাই নিচের দিকে যাচ্ছে। তাহলে এই গাছের চরিত্র যদি আপনি জানতে পারেন, তার জন্য আপনি টব নির্বাচন করতে পারেন। এবার মাটির ব্যাপারটা বলি। মাটির ব্যাপারটা হচ্ছে এই, যদি আপনার একবীজপত্রী গাছ হয় আর জলের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছটা অচিরেই মারা যাবে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিছুটা জল ও সহ্য করতে পারবে। তো এরকম আমরা মোটামুটি প্রাথমিকভাবে গাছের চরিত্রগুলো আমার জেনে নিতে হবে পাতা দেখে এবং গাছের মূল দেখে, যে গাছটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী। এবং তার জন্য এবার খাবারের কথা বলি।
যখনই আমরা একবীজপত্রী গাছ দেখব তাদের শেকড় যেহেতু খুবই কম, কাজে সে সমস্ত ক্ষেত্রে মাটি খুঁড়ে আমাদের খুব বেশি খাবারটা দেওয়া দরকার নেই, ওপরের দিকে মাটিটা হালকা করে রেখে দিলেই হয়ে যাবে এবং অল্প অল্প করে জল প্রায় দিতে হবে। যখন আপনি দ্বিবীজপত্রী উদ্ভিদে যান তলার দিকে অনেক আছে, সেখানে জল একটু বেশি দেবেন, মাটি খুঁড়ে আপনাকে খাবারটা দিতে হবে, কারণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এই গেল আমার গাছ চেনার ব্যাপারে। এইবার আমি দ্বিতীয় ক্ষেত্রে আসব আপনার, সেটা হচ্ছে গাছের জন্য আমরা কি কি ধরনের খাবার ব্যবহার করব। তো সেটা দেখার জন্য আমরা মাঝে একবার আমার ইনডোর গাছটি দেখে নেব। হ্যাঁ, তো বন্ধুরা এবার তাহলে আমি ইনডোর গাছগুলো দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এটা আমার পূর্ব দিক, এখানে দেখুন হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে, লিগেনবেকিয়া, পাতাবাহার, মানি প্লান্ট। এবার একটু ওই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে আম গাছে যে হয়, আম গাছে আপনারা দেখেছেন অনেক ফুল ফল হয় না, কিন্তু পাতাগুলো এত সুন্দর যে আমাকে এত ভালো লেগেছে বলে আমি এটাকে একটা ভালো টবে বসে দিয়েছি। এরকম এটা যে খারাপ লাগে তা নয়, বেশ সুন্দর। পেপারোমিয়া, দারুণ গাছ, দারুণ রাবার প্লান্টের মতো দেখতে। ওয়ান্ডারিং জো, এটা হচ্ছে বেবি টিয়ার্স, আর এটা একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সুন্দর গাছ। যাই হোক, এখানে আমার মানি প্লান্ট রাখা রয়েছে এখানে, এবং সবচেয়ে বড় কথা এরকম একটা কাটিংকেও যদি আপনি জলে দিয়ে দেন তাই এখান থেকেও কত সুন্দর হবে, ব্যাপক লাগবে। তখন একটাই গাছকে আপনি বোতলে রেখে এই ধরনের একদম কাঠামো যখন হবে সাজিয়ে নিতে পারবেন। এবার চলুন আরেকটা সাইড আমার রয়েছে, পশ্চিম দিকের সাইড। এদিক থেকে যদি দেখাই আপনাকে, দেখতেই পাচ্ছেন একটা এরিকা পাম রয়েছে, এটা কলিয়াস, এটা একটা এরিকা পাম, একটা অন্য জাতের, এটা হ্যাঙ্গিং। একটু ওই সাইড থেকে দেখাই, ওয়ান্ডারিং জো, ট্রায়াঙ্গেল হার্ট, একটা জো, একটা ক্যালাডিয়াম, খুব সুন্দর ক্যালাডিয়াম, একদম মন ভরা, ব্যাপক লাগে। এবার চলুন আমার বারান্দা, ব্যালকনি, একটু করবেন। পাতাবাহার, এখানে একটা পটাটো ওয়াইন আছে, এই যে দারুণ লতানো গাছ। এটা ক্যালাডিয়াম আছে, একটা ডেভিল ব্যাকবোন, ক্যাকটাস, ক্যালাডিয়াম। এখানে মানি প্লান্ট, এটা এতটাই নিচে নেমে গেছে, এইভাবে ছড়িয়ে রেখে দিই আমি, বেশ ভালোই লাগে। এখানে রাখা আছে পার্পল হার্ট, এখানে পার্পল হার্টটা এই যে এখানে আছে, আর কলিয়াস আছে একটা, এখানে এরিকা পাম আছে, ভিক্টোরিয়া, ক্যালাডিয়াম। এইটার ভিডিওটা গতকালকেই করেছি, আমি রিপোর্টিং করেছি দুটোকে। এইটা স্নেক প্লান্ট, এখানে যেমন একটা, যেমন স্নেক প্লান্ট কয়েকটা জাত আছে, এখানে একটা আছে, একটা বলতে ভুলে গেলাম আপনাদেরকে, বিভিন্ন জায়গাতেই আছে, এখানে একটা আছে, আরও দুটো জাত ওখানে আমার ছিল। তো যাই হোক, এখানে আমি পুরোটাই দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এটা চাইনিজ ভায়োলেট, এটা ওয়ান্ডারিং জো, পার্পল হার্ট, তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বারান্দার গাছগুলোকে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, তো বন্ধুরা এইবার আমি উদ্ভিদের যে আমরা যে বিভিন্ন রকম গাছপালা লাগাই, সেই গাছপালাগুলো যে আমরা জেনেও অনেক সময় খাবার দিই, অনেক সময় না জেনে খাবার দিই। প্রকৃতপক্ষে আমাদের যে গাছগুলো আমরা লাগাই তার মধ্যে যত রকম খাবার আছে তার মধ্যে 15টা খাবার গাছের কিন্তু খুব প্রয়োজন হয়।
তো এই গাছের উদ্ভিদের খাবার একটু কাছে থেকে দেখাতে গেলে সুবিধা হবে। উদ্ভিদের খাবারকে আমি মূলত দুই ধরনের ভাগ করেছি। একটাকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রো, আর একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো ম্যাক্রো অর্থাৎ অতি প্রয়োজনীয় যেটা, আর আসলে এটা 1 নম্বরে লিখলে ভালো, এটা 2 নম্বরে। মাইক্রো, মাইক্রো বলতে সেটা হচ্ছে স্বল্পমাত্রিক, অর্থাৎ যেটা বেশি লাগে সেটাকে বলি আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা কম লাগে সেটাকে বলি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট। সরি। তো এটাকে বাংলাতে বলা হয় অতিমাত্রিক, আর মাইক্রোটাকে বলা হয় স্বল্পমাত্রিক। ভিডিওটাকে কিছুটা ছোট করার জন্য আমি এখানে লিখে নিলাম। তো অতিমাত্রিকের মধ্যে যে 9টা মৌল আছে তার মধ্যে দেখুন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আমি চেষ্টা করব স্ক্রিনে এই নামগুলো দিয়ে দেওয়ার যাতে আপনাদের সুবিধা হয়। স্বল্পমাত্রিকের মধ্যে হচ্ছে বোরন, মলিবডেনাম, কপার, দস্তা, ম্যাঙ্গানিজ, আয়রন বা লৌহ। অনেকে এর ইংরেজি নাম আছে যার বাংলাটা আবার অনেক সময় আমরা, যেমন এখানে কপার লিখেছি, এখানে বাংলাতে আমরা তামা বলি, এখানে দস্তা লিখেছি যাকে আমরা জিঙ্ক বলি। এরকম কিছু বাংলা ইংরেজি নামগুলো প্রচলিত, কোনোটার ইংরেজি নাম প্রচলিত, কোনোটার বাংলা নাম পরিচিত। যাই হোক, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো জানার আমাদের কারণটা কি? কারণ গাছের যে রোগগুলো হয় সে রোগগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি আর খাবার বরাবর দিয়ে যায়, তো এমন খাবার দিলাম যে খাবারটা গাছের অভাব নেই, অথচ যে খাবারটা অভাব সে খাবারটা আমি দিলাম না, তাহলে আমি এখানে সাফিসিয়েন্ট একটা রেজাল্ট পাবো না, এটা তো পরিষ্কার। তাহলে আমাকে গাছের প্রথম কথা দেখতে হবে, একটা গাছ দেখে তার অসুখটা কোথায়, সে কেন বাড়ছে না, বা সে কেন ফুল দিচ্ছে না, বা গাছে ফুল ঝরে যাচ্ছে কেন, ফল আসছে না কেন, ফুল আসছে না কেন, এই জিনিসগুলো যদি বুঝতে না পারি আর আমি খাবার দিয়ে যাই বারবার, তাহলে কিন্তু আমাদের অরণ্যে রোদন যাকে বলা হয় সেটাই বলবো আমি। তো আপনাকে আমি অনেকগুলো কাজ আছে, এই আলোচনা করতে গেলে আমার 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু মোটামুটি যে কাজগুলো না জানলেই নয় সেগুলোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখার চেষ্টা করুন, ক্যামেরাটাকে কাছাকাছি করে দেখার চেষ্টা করব। কার্বনযুক্ত খাবার যে কাজটা করে সেটা হচ্ছে বৃদ্ধি। হাইড্রোজেন অর্থাৎ খাদ্য উৎপাদনে সাহায্য করে। অক্সিজেন সেটা হচ্ছে শ্বসন, আমরা প্রাণীরা যেভাবে শ্বসন করি, শ্বাসকার্য করি, উদ্ভিদ রাত্রিবেলা করে। এবং প্রোটোপ্লাজম লেখা আছে এখানে ছোট্ট করে। প্রোটোপ্লাজম লেখার অর্থ এই, আসলে একটা গাছের যে কোষগুলো হয়, যে সংখ্যাটা বাড়লে গাছ বৃদ্ধি হয়, সে কোষ বাড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম উৎপাদন করার জন্য অক্সিজেন খুব প্রয়োজন আছে। নাইট্রোজেন অতি প্রয়োজনীয় গাছের খাবার, যে খাবারটাকে আমরা 3টা খাবারকে আমরা খুব গুরুত্ব দিই, সেটা প্রথম সেটা হচ্ছে একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অভাবে কি হয় না তৈরি, গাছের ক্লোরোফিল তৈরি হয় না। তো এই গাছের ক্লোরোফিল তৈরি যদি না হয় তাহলে কোষ বৃদ্ধি হবে না, অর্থাৎ খাবার তো ক্লোরোফিল যদি তৈরি না হয় তাহলে গাছের পাতা সবুজ হয়ে থাকবে না। আর ক্লোরোফিল যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষ করতে পারবে না। সালোক সংশ্লেষ যদি করতে না পারে গাছ খাবার তৈরি করতে পারবে না। গাছ খাবার তৈরি করতে না পারলে গাছের বৃদ্ধি হবে না, আর গাছের বৃদ্ধি না হলে সামগ্রিক গাছের কার্যটি ভেঙে পড়বে। আর এর জন্য যে আরও একটা উপাদান সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখানে নিউক্লিক লেখা আছে, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ কোষ হচ্ছে প্রধান জিনিস যেটা গাছের বৃদ্ধির জন্য দরকার। আর সেই কোষকে বৃদ্ধি করার জন্য কোষ তৈরি হতে হয়, কোষের বিভাজন তৈরি হতে হবে। এই কোষ তৈরি করার জন্য সেটা প্রথম শর্ত হচ্ছে নিউক্লিক অ্যাসিড লাগবে, যেটা নাইট্রোজেনের অভাবে গাছ সেটা তৈরি করতে পারে না। তাহলে আপনি যখন দেখবেন যে গাছ স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না, তাহলে কি করবেন আপনি? প্রথম কাজ হচ্ছে নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন। এখন নাইট্রোজেনযুক্ত খাবার বলতে আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিই তাহলে তো আমরা ইউরিয়া সার দিয়ে দেবো। যদি আমরা মনে করি গোবর সার দেবো, গোবর সারে মোটামুটি 3.5% রয়েছে নাইট্রোজেন, কিংবা সর্ষে খোল, তাতেও অন্যান্য উপাদানের সঙ্গে কিন্তু নাইট্রোজেন অল্প পরিমাণ আছে। তাই আমরা বেশিরভাগ চেষ্টা করি কি জৈবিকভাবে গোবর সার বা আমরা সর্ষে খোল দেওয়ার চেষ্টা করি, এবং কম্পোস্টও একটু বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে। তো সবচেয়ে যখন দেখবো আমরা বেশ শক্ত
কাষ্ঠলের গাছ যদি থাকে তাহলে সেখানে আমরা সরাসরি না ইউরিয়া সার দিতে পারি গাছকে বৃদ্ধি করার জন্য, কারণ নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে ইউরিয়া সারে 46%। এবার চলে আসেন সালফার। সালফারের কাজ হচ্ছে মূলের বৃদ্ধি করা, আর কি তৈরি করা, ক্লোরোফিল তৈরি করা। তাহলে সালফার জাতীয় খাবারটা আমাকে দিতে হবে। এখন সালফার আছে কোথায় সেটা আমাদের বুঝতে হবে। ফসফরাস যেমন আছে, এই ফসফরাস এটিপি এই শ্বসনে বিশাল কাজ করে। এই ফসফরাস আমরা পাই ডিমের খোলা যখন ডাস্ট করে আমরা গাছে দিই, ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রধান উৎস হিসাবে ওখানে আমরা পেয়ে যাই। তাহলে ফসফরাসও পাচ্ছি আর ক্যালসিয়ামও পাচ্ছি, সে ডিমের খোলাগুলো আমরা এতে দিই। কিংবা এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামের জন্য আমরা কলার খোসাকে জলে ভিজিয়ে রেখে আমরা গাছে দিই। কেন দিই? কারণ এর পটাশিয়াম আপনি সরাসরি কোথায় কিনতে যাবেন, তাহলে পটাশিয়ামের উৎস হিসাবে আমরা কলার খোসাকে ভিজিয়ে রেখে সেটা জল 3-4 দিন ভিজিয়ে রাখার পর সেটাকে ছেঁকে আমরা ব্যবহার করি। আর এর পটাশিয়ামটা এতটাই প্রয়োজন, কারণ একটা গাছে আপনার জল যদি বেশি হয়ে যায় তাহলে গাছটা পচে যাবে, কিন্তু এই পটাশিয়াম কিন্তু গাছের জলেরটাকে নিয়ন্ত্রণ করবে, অতিরিক্ত জলটাকে গাছ থেকে বের করে দেবে, কিংবা কম জল যদি থাকে তো সেটাকে ধরে রাখবে। তাহলে জল নিয়ন্ত্রণ গাছে কিন্তু খুব প্রয়োজন। কারণ মনে রাখবেন, আপনি যতই ভালো মাটি তৈরি করেন, যতই উন্নত মানের চারা লাগান, যতই ভালো খাবার দেন, জলের কম বেশির জন্য গাছ সবচাইতে মৃত্যুর মুখে পতিত হয়। কাজেই এর জল নিয়ন্ত্রণ করার জন্য এই পটাশিয়ামটা অত্যন্ত দরকার, যাকে আমরা পটাশ বলি, যেটাকে আমরা মিউরেট অফ পটাশ, অর্থাৎ সেই পটাশিয়ামের উৎস হিসাবে কিন্তু আমরা পটাশ সার দিই অথবা কলার খোসা, এটা মনে রাখবেন। এবং এই যে কাজটা অত্যন্ত গাছের জন্য গুরুত্বপূর্ণ, যার জন্য আমি আপনাকে বলেছিলাম প্রথমেই যে বোর্ড ওয়ার্কটা যদি বুঝতে পারেন তাহলে খুব আপনার গাছ সম্বন্ধে আপনি জেনে যাবেন। ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের উৎস আমি আগেই বলেছি ডিমের খোলাতে খুব প্রচুর পরিমাণে থাকে, এবং এটা কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে কি বুঝি? যেমন একটা গাছ বড় করতে গেলে তার কোষের দরকার, তো কোষ তো আমরা বাইরে থেকে দিতে পারি না, একটা কোষই বিভাজন পদ্ধতিতে 1 থেকে 2, 2 থেকে 4টা হয়। তো এই কোষ বিভাজনের কাজটা করে সেই ক্যালসিয়াম। তাহলে আমাদের ক্যালসিয়ামযুক্ত এখন একটা সার পাওয়া যেত আগে, যেটা আমি আপনাদের আমি জানি, আমি 30 বছর মোটামুটি সারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। ইংরেজিতে ওই সারটার নাম বলা হতো ক্যাম, অর্থাৎ ক্যালসিয়াম অ্যামোনাইট্রেট। এত ভালো সার ছিল এটা। এই সারটা আসলে বাই প্রোডাক্ট, এখন পাওয়া যায় না। সেই সারটা যদি পাওয়া যেত তাহলে কিন্তু আমাদের খুব উপকার হতো। আমাদের বিহারের মধ্যে এখন পাওয়া যায়, কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে এর রেশম চাষটা অনেকটাই বিলুপ্তর পথে। ফলে এই যাকে বলি বা ক্যালসিয়াম সারটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিয়াম বললো, এর পুরো নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনাইট্রেট। আর এই কোষ বিভাজন অত্যন্ত দরকার, অর্থাৎ যে সব ফসলগুলো আমরা বারবার চাই সেই ফসলের ক্ষেত্রে ক্যান দিতে গেলে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। চলে আসুন ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম কিন্তু কম গুরুত্ব নয়, কারণ এই ম্যাগনেসিয়ামের মূল কাজ হচ্ছে ক্লোরোফিল গঠন করা। ক্লোরোফিল হচ্ছে প্রধান অস্ত্র একটা গাছের। ক্লোরোফিল যদি একটা গাছে সঠিক মাত্রায় থাকে তাহলে আপনি বাইরে থেকে খাবার কম দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ ক্লোরোফিলই হচ্ছে আসল জিনিস। যে ক্লোরোফিল সূর্য আলোকে কাজে লাগিয়ে যে খাবারগুলো আমরা দিই মূল দ্বারা শোষিত হয়ে এই ক্লোরোফিল কী করে, খাবার তৈরি করে। যে খাবারটা সঠিক পরিমাণে হলে সঠিক সময়ে গাছে ফুল ফল ধারণ, ফুল গাছ থেকে না ঝরে পড়া, ফল গাছ থেকে না ঝরে পড়া, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য এই ক্লোরোফিল যদি ঠিকভাবে তৈরি হয়ে যায় গাছে তাহলে কিন্তু খুব কাজে। তাহলে ম্যাগনেসিয়ামটা অত্যন্ত দরকার গাছে। এবার চলে আসবো আমরা স্বল্প মাত্রিক। মনে রাখবেন, কিছু কিছু জিনিস গাছের জন্য কম লাগে, অর্থাৎ এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট মানে স্বল্প মাত্রিক, অর্থাৎ অল্প পরিমাণ লাগে। তো অল্প পরিমাণ লাগলো, আপনি একটু খাবারের কথা চিন্তা করুন তো, আমাদের খাবারে যদি লবণটাই না থাকে তাহলে খাবারে কোনো স্বাদ আছে? যতই দামি আপনি শাকসবজি রান্না করেন, মাছ মাংস যেই রান্না করুন, যদি লবণ লাগে তো কম, কিন্তু স্বাদের জন্য তো আপনার লবণ দরকার। ঠিক তেমনি এই মৌলগুলো কম লাগলেও অত্যন্ত প্রয়োজন। যেমন 1 নম্বরে আছে আমার বোরন। এই বোরনের কাজ কি? পাতার বৃদ্ধি। গাছে যদি পাতাই না হয় তাহলে খাবারটাকে তৈরি করবে? মূলের বৃদ্ধি। গাছে যদি মূল বৃদ্ধি না হয় তাহলে গাছের প্রয়োজনীয় কাঁচা মালগুলো পাতায় পৌঁছাবে কে? তাহলে এই বোরনটা খুব প্রয়োজন আছে। মলিবডেনাম, এই মলিবডেনাম ব্যাপারটা আমরা বাইরে থেকে আমরা ব্যবহার আলাদা করে পাওয়া যায় না এই মলিবডেনাম। তবে
এর মধ্যে ওই যেটা আমরা অ্যাপসম সল্ট বলি তার মধ্যে কিছুটা পরিমাণ থাকে, ফলে অ্যাপসম সল্ট দিলে গাছের পাতা সবুজ হয়ে যায়। আসলে এই মলিবডেনাম কিন্তু ফল মোচন। নিশ্চয়ই আপনি অনেক সময় দেখবেন গাছে ফুল আসলো, ফল ধরলো, ফল হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এই মলিবডেনাম হলে ফুল মোচন, অর্থাৎ ফুল হলো গাছে কিন্তু পড়ে যাচ্ছে, মলিবডেনাম হবে। পাতা শুকিয়ে যাচ্ছে, কচি কচি পাতা হচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মলিবডেনাম হবে। তাহলে আপনি বুঝতে পারছেন। এবার চলে আসুন কপার। এই কপারটা কি হয়, পাতাগুলো হয় গাছে আর একটু কুচকে যায়, ছোট ছোট পাতা কুচকে যাচ্ছে, আর কি অপরিণত পাতা, মানে পাতার বয়স হয়নি অথচ শুকিয়ে যাচ্ছে, তাহলে মনে রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে কপারের অভাবে। তারপর চলে আসছে আমি দস্তা বা জিঙ্ক যাকে বলি আমি, পাতাগুলো যতটা বড় হওয়ার কথা ততটা বড় না হয়ে ছোট ছোট হয়ে থেকে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে, যাকে আমরা ক্লোরোসিস রোগ বলি, অর্থাৎ পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, পাতা বিবর্ণ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এটা একমাত্র দস্তার অভাবে হয়। ম্যাঙ্গানিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বল্পমাত্রিক খাবারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ম্যাঙ্গানিজ। কারণ ম্যাঙ্গানিজের অভাবে গাছ যে অবস্থা লাগাবেন সেই অবস্থায় থেকে যায়, দীর্ঘদিন কোনো বৃদ্ধি নেই, একদম বৃদ্ধি নেই, ফলে গাছে ক্লোরোফিল তৈরি হচ্ছে না, যেটুকু দু চারটা পাতা হচ্ছে সেটা আবার হলুদে ঝরে পড়ে যাচ্ছে, যেটাকে আমরা ক্লোরোসিস রোগ বলে থাকি। শেষ যেটা বলবো সেটা লৌহ। অবশ্যই এই লৌহকে অনেক সময় এটাকে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ফেলে, ম্যাক্রো সেটা আপনার মানে জানি না, তবে বর্তমানে এটাকে লৌহটাকে স্বল্প মাত্রিকের মধ্যেই পড়া হয়েছে। এই লৌহটা ক্লোরোফিল তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল গাছের পাতা তৈরি হতে না পারলে, এক কথায় ক্লোরোফিলটাও গাছে তৈরি করতেই হবে। ক্লোরোফিল তৈরি করতে না পারলে আপনার সমস্ত কাজই ব্যাহত হবে এবং কচি পাতা হয়। এটা অনেক সময় দেখা যায় যে গাছের পাতা পূর্ণবয়স্ক হওয়ার পর হলুদ হয়ে পড়ছে, তো এটা আলাদা ব্যাপার। কিছুদিন ও সতেজ ছিল, কিন্তু যদি কচি পাতাতেই যদি ক্লোরোসিস রোগ হয়ে যায় অর্থাৎ পাতা বিবর্ণ হয়ে যায়, তাহলে গাছটার বৃদ্ধি প্রথম থেকেই ব্যাহত হয়ে যাবে। তো এই যে আমরা 15টা মৌল নিয়ে আলোচনা করলাম, আমি চেষ্টা করব স্ক্রিনে এই নামগুলো এবং তার কাজগুলো দিয়ে দেওয়ার, আপনারা চেষ্টা করবেন। আগেও বলেছি, আবার মাঝখানে বলছি যে একসঙ্গে গোটা ভিডিও যদি দেখতে না পারেন তাহলে কিন্তু কেটে 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 দেখবেন, সময়টা খেয়াল করে করে আপনি দেখবেন। কিন্তু পুরোটা যদি আপনি অধ্যয়ন করতে শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো গাছ সম্বন্ধে প্রাথমিক ধারণা হয়ে যাবে। এইবার শেষ যে পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পেস্টিসাইড, অর্থাৎ গাছ রোগগ্রস্ত যে হয় তার জন্য আমরা যে বিভিন্ন রকম বিষ প্রয়োগ করি, সেটা আমরা কিভাবে বুঝবো কোন গাছের জন্য কি করব। মূলত আমাদের যে উপসর্গগুলো দেখা যায় বেশিরভাগ গাছে, আমাদের বাগানের জবা গাছ জাতীয় গাছ, স্থলপদ্মপত্র, এই সমস্ত গাছে বা অনেক গাছে মিলিবাগ, হয়তো মিলিবাগটাকে আমরা বুঝতে পারি। প্রথমে ওটাকে শ্যাম্পু জলে বা আপনার ডিটারজেন্ট পাউডার গুলে ওটাকে খুব প্রথমে জোরে একটু স্প্রে করে ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে জলের, সেটাকে ধুয়ে নিতে হবে, তারপরে একতারা স্প্রে করে এটা হয়ে যায়, ওটা অসুবিধা হয় না। বা অন্যান্য ক্ষেত্রেও আমরা করি, কিন্তু ঘটনা হচ্ছে যে গাছের যে পোকামাকড়গুলো লাগে বাইরের দিকেও লাগে আর গাছের ভেতরেও লাগে। তো আমরা মাটি তৈরি করার সময় অনেক সময় অনেক চালাক বাগানি, অভিজ্ঞ বাগানি কী করেন, মাটির মধ্যেই কিন্তু ওই 4-10G বা থাইমেট অর্থাৎ দানা বীজ মাটির সঙ্গে মিশিয়ে দেন। তাতে সুবিধা কি হয়, মাটির মধ্যে যে অপ্রয়োজনীয় পোকামাকড় বা ক্ষতিকারক পোকামাকড় থাকে সেটাকে ধ্বংস করে, পরবর্তীতে সার হিসাবে কাজ করে। কিংবা অনেকে নিম খোল দেন, নিম খোল দিলেও সেটা প্রথমে বীজ হিসাবে কাজ করে, অর্থাৎ পোকামাকড় যত ক্ষতিকারক জিনিসগুলোকে, জীবাণুগুলোকে মেরে ফেলে, পরবর্তীতে ওরা সার হয়ে যায়। এগুলো কিন্তু অভিজ্ঞ বাগানিরা করে থাকেন, মানে রোগ দেখার পরে তারপরে আমি অ্যাপ্লাই করবো এটা নয়, আগে থেকেই সেটা প্রস্তুতি নিয়ে ফেলেন, এটা খুব ভালো লক্ষণ। আমি পেস্টিসাইডের মধ্যে যদি বলি, পেস্টিসাইডগুলো অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, অর্থাৎ দুই ধরনের বলতে কীরকম, একটা বাইরের পোকাকে মারে, একটা ভেতরে পোকা মারে। গাছের ভেতরে তো পোকা লাগতে পারে, তো সব গাছে না লাগলেও যারা হয়তো বেগুন চাষ করে বা লাউ কুমড়ো শশা এরকম আছে বা ঢেঁড়স, এই যেগুলো গাছ ভেতরের দিকে নষ্ট করে দেয়, অর্থাৎ
কাণ্ড ছিদ্রকারী বা ফলের ভেতরে পোকামাকড় দেখতে পাওয়া যায়। অনেকে আমাকে বলেন যে আমার পেয়ারা খুব সুন্দর হয়েছে, পেয়ারার ভিতরে পোকা হয়ে গেছে, বেগুনের গাছের ডাল নুয়ে পড়ছে। তো এরকম প্রত্যেকের ব্যাপারটা প্রত্যেকে আলাদা আলাদা করে হয়তো বুঝতে পারি না, কাকে কীভাবে বলবো, কারোর সঙ্গে কন্ট্যাক্ট নম্বর থাকে না, কিংবা আমি রিপ্লাই দিলেও সেটা ও সিন করেনি। তো আমি আপনাদের দুটো জিনিস দেখাচ্ছি, বিশেষ করে এই কীটনাশকের ব্যাপারে। এটাকে আমরা দুভাগে আমরা মোটামুটি পেস্ট, যেটা আমরা পেস্টিসাইড যেটাকে বলবো আমরা পেস্টিসাইডস, এটাকে আমরা দুটো ভাগে করব। আমরা একটাকে বলা হয় কন্ট্যাক্ট পেস্টিসাইড অর্থাৎ কন্ট্যাক্ট পেস্ট, আর একটা হচ্ছে তো আপনার সিস্টেমিক। তো এই কন্ট্যাক্ট আর সিস্টেমিক, এটা কন্ট্যাক্টটাকে আমরা বলি স্পর্শ, আর এটা হচ্ছে অন্তর্বাহী। স্পর্শ বা বহির্বাহী বললেও হবে, আর এটাকে অন্তর্বাহী। কীরকম ব্যাপারটা? সেটা হচ্ছে আমরা গাছে একটা স্প্রে করলাম, গাছের পোকামাকড় যদি বাইরের দিকে থাকে তাহলে কিন্তু এই বিষগুলো পোকামাকড়ের গায়ে স্পর্শ করা মাত্রই পোকামাকড়গুলো মারা যায়। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেস্টিসাইড। আর সিস্টেমিক পেস্টিসাইড যেগুলো আছে সেটা হচ্ছে কীরকম, আমি গাছে স্প্রে করলাম, গাছ সেটাকে অ্যাবজর্ব অর্থাৎ শোষণ করে নিয়ে দেহের মধ্যে ঢুকে নেয়, ফলে গাছের ভেতরে কোনো কাণ্ডেও যদি ছিদ্রকারী কোনো পোকা বাস করে তাহলে কিন্তু সেটা মারা যাবে। তাহলে আপনি যখন গাছে দেখবেন যে আপনার যে পোকামাকড়গুলো আক্রান্ত করেছে সেটা বাহ্যিকভাবে না ভেতর থেকে অন্তর্বাহী, সেটা দেখে আপনি কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম বা কম্পোজিশন, অনেকে বলে না এটা এই গ্রুপের এইটা ব্যবহার করবেন, এই গ্রুপের এই ব্যবহার করবেন, আমি তো বলে দিলাম কিন্তু আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। সেটা না করে আপনি বললেন আমার গাছের পাতা মাকড়সায় এসছে, আপনি পেস্টিসাইডের দোকানে যান, ওরা একটা যে কোনো ভালো একটা আপনাকে দিয়ে দেবে। সেটা এত ব্র্যান্ডের নাম জানা দরকার নেই, শুধু আপনি শুধু অসুখটা কথা বলবেন, আপনি শুধু আইডেন্টিফাই করুন যে আপনার গাছের বাইরে থেকে পোকামাকড় খাচ্ছে না ভেতর থেকে খাচ্ছে, সেটা আপনাকে জেনে নিতে হবে। জেনে নিয়ে আপনি সেটা সঠিক মাত্রাটা দেখবেন, কারণ এমন না হয় যে মাত্রাটা বলেছে সেটা, ধরেন আপনাকে বলা হয়েছে 1 থেকে 1.5 ml, আপনি দিলেন যে পোকামাকড় তো বেশি আছে 5 ml দিয়ে দিলেন পার লিটারে, দেখা যাচ্ছে গাছের পাতাই পুড়ে গেল। এমনটা যেন না হয়। কিংবা আপনাকে বলা হয়েছে এটা সপ্তাহে আপনি একবার ব্যবহার করবেন, আপনি রোজই ব্যবহার করছেন, সেটাও ক্ষতি হতে পারে। সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিক সময়ে এটা আপনাকে ব্যবহার করতে হলে আপনি 100% রেজাল্ট পাবেন। তাহলে এইটা আপনাদের আশা করি বুঝাতে পেরেছি যে কন্ট্যাক্ট পেস্টিসাইড আর সিস্টেমিক পেস্টিসাইড সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এটা যেমন পেস্টিসাইডের ক্ষেত্রে আছে, ঠিক তেমনই ফাঞ্জিসাইডের ক্ষেত্রেও কিন্তু আছে, অর্থাৎ ছত্রাকনাশকের ক্ষেত্রেও আছে, যে সেটা আপনি বাহ্যিকভাবে যেটা কাজ করে সেটা নেবেন না আপনি অন্তর্বাহী নেবেন, অর্থাৎ কন্ট্যাক্ট নেবেন না সিস্টেমিক। সেটা ছত্রাক অর্থাৎ ফাঞ্জিসাইডের ক্ষেত্রেও আছে, পেস্টিসাইডের ক্ষেত্রেও আছে। ফাঞ্জিসাইড আর পেস্টিসাইডকে গুলিয়ে ফেলবেন না। ছত্রাকনাশক আর কীটনাশক অবশ্যই আলাদা আলাদা জিনিস, কাজেই সেটা একটু খেয়াল করবেন। এবার একটু ব্যবহারের প্রয়োগ বিধিটা আমি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যখন দুপুরবেলায় আমি স্প্রে করে দিলাম, মোটেই না। এইটা কি করে, দিনের বেলা পোকামাকড়গুলো পাতার মধ্যে লুকিয়ে যায়, তলার দিকে আসে, তা আপনি তো নিচের দিকে তলা দিয়ে আপনি করতে পারবেন না স্প্রে। তাহলে সন্ধ্যাবেলা, বিকালবেলা, সন্ধ্যার পর ওরা বাইরে বেরিয়ে আসে। তাহলে স্প্রে করার টাইম হচ্ছে দুটো, হয় সকাল সূর্য ওঠার আগে কিংবা সূর্য ডোবার পরে, এই দুটো সময় স্প্রে করবেন। যেমন এখন বর্ষাকাল, দেখা গেল সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, আপনি স্প্রে করলেন, 10 মিনিট 1/2 ঘন্টার মধ্যে বৃষ্টি হচ্ছে, তারপর দিন আবার করবেন।
কমপক্ষে একটা দিন, এমনিতে 6 থেকে 8 ঘন্টা যদি সময় পায় তাতেই গাছ অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু যদি তার কম সময়ের মধ্যে বৃষ্টি চলে আসে তাহলে আপনি সেকেন্ডটায় আবার করে দেবেন। তো এইভাবে আপনি পেস্টিসাইড ব্যবহার করুন। দেখো ওখানে এই টাইম কত হলো? হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, যেটা বলছিলাম পেস্টিসাইড, সেটা পেস্টিসাইড হলো। বন্ধ করো। এবার একটা কথা বলি, যারা আমরা ইনডোর প্ল্যান্ট করি, সত্যি কথা বলতে ইনডোর প্ল্যান্ট বলে কোনো প্ল্যান্ট হয় না। ইনডোর প্ল্যান্ট আমরা, হ্যাঁ, কিছু গাছ আছে যারা তীব্র রোদ পছন্দ করে না, আর তীব্র রোদ পছন্দ না করলে তাকে আমরা সেমি শেডে রাখার চেষ্টা করি। কিছু গাছ আছে যেমন পূর্ণ রোদেও যেমন ভালো তার রেজাল্ট দেয়, অর্থাৎ ফুল ফল হয়, সেমি শেডেও হয়। কিন্তু ইনডোর মানে এই নয় যে ঘরে কোনো একটা জায়গা কোণাতে রেখে দিলাম। ইনডোর বলতে তাদের তাপ সহ্য করার ক্ষমতাটা অনেকটা কম থাকে, তখন আমরা করি কি সেমি শেডে রাখি। কিন্তু দীর্ঘদিন সেমি শেডে রাখলে গাছ খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কি করে বুঝবেন? কারণ প্রত্যেকটা গাছের দেখবেন, ধরুন এইটা একটা গাছ, আপনাকে খুব খেয়াল করে দেখতে হবে। ধরেন আপনার টবে আছে, আপনার টবে গাছটা আছে, আপনি টবে রেখেছেন গাছটা। এবার এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এরকম আপনার বিভিন্ন গাছ হতে পারে। একেবারে আমি যেটা দিচ্ছি সেটাই যে হবে তা নয়। তো এবার এগুলোর কথা আমরা পর্ব বলি, এগুলো হচ্ছে পর্ব। তো এই পর্বর দুটো পর্বের মাঝখানে সেটাকে বলা হয় পর্বমধ্য, অর্থাৎ এগুলোর নোট, যেখান থেকে আমাদের পাতা ডালপালা বেরোয়। এবার গাছটা আপনার ইনডোর আছে, কিন্তু যদি স্বাভাবিকের চেয়ে আপনি রেখেছেন, খেয়াল করেছেন, এবং 6 মাস পর কি 3 মাস পর আপনি দেখতে পাচ্ছেন এই পর্বগুলো, এর যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা কিন্তু বড় হয়ে গেছে। মনে করতে হবে আপনার গাছ এখানে অন্ধকারে থাকতে চাইছে না। এই পর্ব যদি লম্বা হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে গাছ একটু রোদ চাইছে। তাহলে কি করবেন আপনি? গাছকে আপনার মাঝে মাঝে রোদ খাওয়াতে হবে। এবার সেটা শীতকালে, যেমন ইনডোর প্ল্যান্টকেও শীতকালে আমরা বাইরে রেখে দিলে গাছ বেশ সতেজ থাকে, কিন্তু গরমের সিজনে যদি আমি বাইরে রেখে দিই কিছু গাছকে, তাহলে সেটা ঝলসে যায়, পুড়ে যায়। আসলে অতিরিক্ত টেম্পারেচার সে সহ্য করতে পারে না। তো বর্ষাকালে আমরা অনেক সময় করি কি, কিছু গাছ যখন বর্ষা হয় একটু বৃষ্টির জলে স্নান করিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, ন্যাচারাল বৃষ্টি হচ্ছে, এমনি স্প্রে করে জল দিয়ে নয়, সেই বৃষ্টির জল যদি আপনি খাওয়াতে পারেন, তারপরে গাছটাকে আপনি রাখতে পারেন, তাহলে তা দারুণ হয়। এটা একটু খেয়াল রাখবেন। ইনডোর প্ল্যান্টকেও, যে সমস্ত ইনডোর প্ল্যান্ট আমরা সত্যিই ঘরে কোনো রাখি, তাদেরকে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন, কিংবা অন্তপক্ষে 1 মাস 1 দিন একটু সেমি শেডে বা যেখানে লাইট আছে, যদি সত্যি খুব তীব্র দাবদাহ থাকে তাহলে সেমি শেডে রাখবেন, আর যদি শীতকাল থাকে তাহলে বাইরে রোদটা খাওয়াবেন, দেখবেন সেই গাছের চেহারাটা দারুণ হবে। তো আগেই বলেছি, ইনডোর প্ল্যান্ট বলে এরকম নয় যে ঘরে কোনো জায়গাতে রেখে দিলেন। কাজেই আপনি এটা পর্বটা দেখে বুঝতে পারবেন যে পর্ব যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বুঝতে হবে গাছ ফুললি ও ইনডোর নয়, তাকে মাঝে মাঝে কিন্তু বাইরে নিয়ে যেতে হবে। আর কি করবেন? যদি চৌড়া পাতার গাছ থাকে, মাঝে মাঝে স্প্রে করে গাছের পাতাটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ চৌড়া পাতার গাছে কি হয়, প্রচুর ধুলোবালি থাকে। ধুলোবালিগুলো যদি আপনি একবার স্প্রে করে দেন, স্প্রেটা করবেন কিন্তু সকালবেলা, কারণ রাত্রিবেলা বিকালবেলা যদি করেন তাহলে কিন্তু জলটা শুকানোর একটা অবকাশ থাকে না, ফলে জলগুলো জমে জমে পাতাতে, ধরেন একটা চৌড়া পাতা, একটা আপনার চৌড়া পাতা, এরকম চৌড়া পাতা এবার স্প্রে করেছেন, জায়গায় জায়গায় জল জমে গেল। এরকম জল জমে গেলে কি হয়, যে
আপনার এখানে একটা বাদামি ধরনের পচন হতে পারে, আর পচন হলে ফুটো হয়ে যাবে। তাই এই রোগটা আস্তে 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 বড় হবে। তাহলে আপনি যখন জল দিয়ে ওয়াশ করতে যাবেন চৌড়া পাতার গাছগুলোকে সরি, তখন অবশ্যই সকালবেলা পারলে সেটাকে কাপড় দিয়ে পরিষ্কার করে দেবেন, তারপরে ঘরের যেখানে থাকার কথা সেখানে রাখবেন। আর দু একটি টিপস বলবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরুন আপনি একটা টবে এবার গাঁদা করেছেন, গরমের সিজনে গাঁদা হয়েছিল, 12 মাসে গাঁদা, আবার গাঁদা আপনি শীতকালের গাঁদা লাগাবেন। এই শীতকালের গাঁদা লাগানোর সময় আপনি অবশ্যই সেই মাটিতে আর লাগাবেন না, কারণ প্রত্যেকটা গাছের নির্দিষ্ট করে খাবার থাকে, সব গাছ একই রকম খাবার খায় না। এবার যে টবে আপনি এখানে একটা টব আপনি নির্বাচন করেছিলেন, এই টবটাতে যে গাছ আপনি লাগিয়েছিলেন, এই যে গাছটা লাগিয়েছিলেন আপনি, সেই গাছ কি করেছে, এই মাটি যে আছে এই মাটি থেকে ধরুন বিশেষ খাবারটি এই গাছটা পছন্দ করে, তাহলে বিশেষ খাবার আপনি ধরেন একটা খাবার, এই খাবারটাকে ও এই মাটি থেকে বেশি করে খেয়েছে, তাহলে বিশেষ খাবারটা এই মাটিতে কমে গেল। এবার আপনি কি করলেন, পরবর্তীতে আবার এই গাছটাকে লাগালেন, তাহলে যে গাছ এই গাছটা যে খাবারটা বেশি পছন্দ করে সেই খাবারটা কিন্তু অফ পড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, বিশেষ করে যে একই গাছ একই ধরনের টবে একই ধরনের মাটিতে লাগাবেন না, একটু পরিবর্তন করুন, অর্থাৎ এটাকে বলা হয় শস্য আবর্তন, অর্থাৎ একই মাটিতে ভিন্ন ভিন্ন গাছ লাগান। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা যারা ছাদ বাগানি দীর্ঘদিনই একই গাছকে একই জায়গায় না রেখে মাঝে মাঝে জায়গাটা পরিবর্তন করুন, দেখবেন আপনার গাছের চেহারা অনেক ভালো হবে। বিশেষ করে ঝাউ গাছ আমার উপরে আছে, অনেকে ঝাউ গাছ একদিকে ডাল এদিকে, একটা এইদিকে ডাল এদিকে পাতা নেই, একদিকে পাতা হয়ে গেছে। ঝাউ গাছকে মাঝে মাঝে ঘুরিয়ে নেবেন, দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে রাখলে কি হয়, সূর্যের আলোটা তো চারদিকে ওর পড়ে না, এক সাইড থেকে আসে, তাহলে যেদিকে সূর্য আলো আসছে সেদিকে গাছের পাতা সবুজ হয়ে আছে, যেদিকে সূর্য আলো পড়ে না একটু অন্ধকার হয়ে আছে সেটা একেবারে, যেটা সম্ভব আর যেটা কনস্ট্যান্ট আছে সেটা তো কিছু করার নেই, কিন্তু যেখানে আমার সম্ভব আছে তার টবগুলোকে একটু ঘুরিয়ে নেব এবং দরকারে আমি জায়গাটা পরিবর্তন করব, এইগুলো মাথায় রাখবেন। আর যথাসম্ভব টবের মাটি খুঁড়ে রাখবেন, কারণ হাওয়া বাতাস চলাফেরা করতে না পারলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বাতাসে আমরা জানি, ছোটোবেলা থেকে পড়াশোনা করে করে আপনারাও জানেন যে এই বাতাসে 77.17% হচ্ছে নাইট্রোজেন, আর গাছের মূল খাবারটাই আমরা দেখলাম বোরওয়ার্কে যে নাইট্রোজেন, অথচ এই নাইট্রোজেন ওরা বাতাস থেকে নিতে পারে না। কারণ আমরাও তো মাছ পছন্দ করি বলে চান করতে গিয়ে 2টো মাছ খেতে পারি নাকি, তার একটা প্রসেসিং আছে, তাই রান্নাবান্না করে তেল মশলা দিয়ে রান্না করার পর আমরা খাই। ঠিক তেমনি প্রচুর বাতাসে নাইট্রোজেন আছে, কিন্তু সেই নাইট্রোজেনটা কিন্তু এই গাছ নিতে পারে না। বাতাসে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা কি হয়, মাটিতে ঢুকে নাইট্রেট আর নাইট্রাইট অর্থাৎ নাইট্রোজেন যুক্ত যৌগে পরিণত হয়। এটা কাজগুলো কী করে, আমাদের মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া যে আছে সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, ওই নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে। নাইট্রেটে পরিণত করার পরে তারপরে এই গাছগুলো সেটা অ্যাবজর্ব করতে পারে অর্থাৎ খেতে পারে। তাহলে বোঝা গেল যে মাটি যদি খুঁড়ে দিই তাহলে বাতাসটা কিন্তু ঢুকতে পারবে, তবে সব গাছে নয়। কোন গাছে নয়, যেমন আপনাদের আমি বলে দিচ্ছি, কাঁটা জাতীয় গাছ, লেবু জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ, বোগেনভেলিয়া সহ যত ক্যাকটাস জাতীয় গাছ, মাটি খোঁড়াখুড়ি করবেন না। মাটি বেশি খোঁড়াখুড়ি করলে অর্থাৎ যত বেশি যত্ন করতে যাবেন ততই ক্ষতি। বোগেনভেলিয়া, লেবু, ক্যাকটাস এই ধরনের গাছে যত মাটি খোঁড়াখুড়ি করবেন ততই গাছের ক্ষতি, যত কম পরিচর্যা করবেন ততই ভালো, এটা মনে রাখবেন। বাকি গাছগুলোতে মাঝে মাঝে মাটি খুঁড়ে আপনি তার জল সার বিভিন্ন দেওয়া করেন। এবার সারটা দেওয়ার ব্যাপারে একটা কথা বলে আমি আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে যখন আপনি গাছে কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন সেই ফার্টিলাইজারটা কিন্তু কিনারা বরাবর দেবেন, কারণ এর বেশিরভাগ সারে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারে লবণ থাকে, যে লবণটা সরাসরি গাছের মধ্যে গেলে সেলগুলো কি হয়, পচন ধরে যায়। সাইডে দেবেন।
আর অর্গানিক ফার্টিলাইজার যেগুলো আছে, জৈব খাবার সেটা আপনি যেখানে দেন কোনো ব্যাপার নয়। আর সার দেওয়ার আগের দিন যদি গাছটাকে একটু জল দিয়ে একটু আর্দ্রভাব রাখেন, তাহলে কার্যকরী ক্ষমতা অনেক বেশি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই সার দেবেন কতদিন পর পর? যে গাছগুলো বেশি খাবার খায়, অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার কার্যকালের মেয়াদ 30 দিন। 30 দিন ধরে এই কাজ করতে পারে। অনেক জৈব সার তো 15-20 দিন পর কাজ শুরুই করে, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার এর জন্য ও সার মাটিতে গেলেই ও কাজ শুরু করে দেয়। এর কার্যকালের মেয়াদ হচ্ছে 15 দিন। তাহলে বোঝা গেল, একবার ফার্টিলাইজার অর্থাৎ সার কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার পরে আর 15 দিনের মধ্যে কোনো সার দেবেন না। কমপক্ষে 15 থেকে 20 দিন গ্যাপ রেখে কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন। কিন্তু অর্গানিক ফার্টিলাইজার একবার দেওয়ার পরে কমপক্ষে 30 দিন গ্যাপ রেখে তারপরে খাবার দেবেন। এই কিছু কিছু পয়েন্ট আপনি মনে রাখবেন, দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে লাইক শেয়ার করবেন। আর যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে সাবস্ক্রাইব। যদি এরকম ভিডিও আপনারা পেতে চান, তবে এত দীর্ঘায়িত ভিডিও আমি করব না, এটা বিশেষ একটা ইচ্ছা করেই করলাম যাতে আপনাদের সুবিধা হয়। বিশেষ গাছের উপর বিশেষ ভিডিও 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের ভিডিও করব। যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করে এসছেন, আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছে সেরকম সাপোর্ট পাবো। তো বন্ধুরা, যদি পছন্দ হয় চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, বন্ধু মনে ছড়িয়ে দেবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।